প্রিয় ছাত্রছাত্রীরা, বায়োলজি উইথ তনুশ্রীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন কি, কোথায় হয়, কখন হয়, কোন পদ্ধতিতে হয়, এই বিষয়গুলো নিয়েই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই আমরা জেনে নেব খুব সহজভাবে ডিএনএ রেপ্লিকেশন কি। ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে বিভিন্ন রকম এনজাইম বা প্রোটিনের সাহায্যে একটা প্যারেন্টাল ডিএনএ স্ট্র্যান্ড থেকে হুবহু একই রকমের দুটো অপত্য ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, অর্থাৎ রেপ্লিকা তৈরি হচ্ছে। সেজন্যই নাম ডিএনএ প্রতিলিপিকরণ, অর্থাৎ রেপ্লিকা থেকেই রেপ্লিকেশন কথাটা কিন্তু এসেছে। এটা কোথায় হয় না, এটা কোষের নিউক্লিয়াসে হয়। আর কখন হয়? আমাদের সেল সাইকেলে চারটে ফেজ আছে, G1, S, C2 আর M। এই এস ফেজে অর্থাৎ সিনথেসিস ফেজে মাইটোসিস বা মিয়োসিস যাই কোষ বিভাজন হোক না কেন, এই সেগুলো হবার আগে এস ফেজে ডিএনএ সিনথেসিস কিন্তু হয়ে যায়। ডিএনএ সিনথেসিসের ইম্পর্টেন্সটা কি? মাইটোসিস বা মিয়োসিস কোষ বিভাজনের জন্য কিন্তু এই যে ডিএনএ রেপ্লিকা তৈরি হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ মাইটোসিস বা মিয়োসিস কোষ বিভাজনে আমাদের দেহের কোষগুলো ভেঙে আরো নতুন কোষ তৈরি হচ্ছে। তো নতুন কোষের মধ্যে জিনোমের ডিস্ট্রিবিউশনের জন্য কিন্তু ডিএনএ রেপ্লিকেশন ভীষণ ইম্পর্টেন্স। যদি না ডিএনএ রেপ্লিকেশন হতো, ডিএনএ রেপ্লিকাগুলো তৈরি হতো, তাহলে তো জিনোমগুলো কোষের মধ্যে ছড়াতে পারতো না, তাই না? এবার আমরা জেনে নেব যে কোন পদ্ধতিতে বা কোন মেথডসে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে। বিজ্ঞানীরা মোটামুটি তিনটে পদ্ধতির কথা ভেবেছিলেন। একটা হচ্ছে কনজারভেটিভ বা রক্ষণশীল, একটা হচ্ছে সেমি কনজারভেটিভ, আর 3 নম্বর হচ্ছে ডিসপারসিভ। তো কনজারভেটিভ মডেলে কি বলছে না, এখানে প্যারেন্টাল ডিএনএ স্ট্র্যান্ড থেকে যে দুটো অপত্য ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, ডিএনএ ডাবল হেলিক্স তৈরি হচ্ছে, একটা ডাবল হেলিক্স কিন্তু সম্পূর্ণ প্যারেন্টাল স্ট্যান্ডেরই কিন্তু কপি পেস্ট, আর একটা স্ট্যান্ড কিন্তু সম্পূর্ণ নতুন। এটাকে আমরা বলবো রক্ষণশীল, অর্থাৎ এখানে প্যারেন্টাল যে স্ট্যান্ড সেটা সম্পূর্ণভাবে রক্ষিত হচ্ছে, আর আরেকটা সম্পূর্ণ নতুন কপি তৈরি হচ্ছে। এখানে দুটো কালার ব্যবহার করে এখানে প্যারেন্টাল স্ট্যান্ডের সাথে যেটা একদম মিল যুক্ত যে স্ট্যান্ডটা তৈরি হচ্ছে রেপ্লিকাটা, সেটাকে ব্লু কালার দিয়ে ডিনোট করেছে, আর একটাকে অরেঞ্জ কালার দিয়ে নতুন স্ট্যান্ডটাকে ডিনোট করা হয়েছে। এটাকে বলছে রক্ষণশীল। এরপর আমরা জেনে নেব হচ্ছে সেমি কনজারভেটিভ মডেল সম্পর্কে। সেমি কনজারভেটিভ মডেলে আমরা কি বলতে পারি না, জিএনএ ডাবল হেলিক্সে যে দুটো পলিনিউক্লিওটাইড চেন আছে সেটা এনজাইমের সাহায্যে খুলে যাচ্ছে, খুলে গিয়ে এই দুটো পলিনিউক্লিওটাইড চেন ছাঁচ হিসেবে কাজ করছে, অর্থাৎ টেমপ্লেট হিসেবে কাজ করছে। এই প্রত্যেকটা পলিনিউক্লিওটাইড চেনের উল্টো দিকের পরিপূরক বেশ যোগ হয়ে হয়ে আরেকটা পলিনিউক্লিওটাইড স্ট্যান্ড তৈরি হয়ে ডিএনএ ডাবল হেলিক্স তৈরি হচ্ছে। অর্থাৎ প্রতিটি যে দুটো অপত্য ডিএনএ ডাবল হেলিক্স তৈরি হলো সেই প্রতিটি ডিএনএ অণুতে একটি প্যারেন্টাল স্ট্যান্ড থাকবে আর একটা নতুন স্ট্যান্ড থাকবে। বোঝাতে পারলাম? আর এখানে আরেকটা থার্ড হচ্ছে ডিসপারসিভ। ডিসপারসিভে কি না, প্যারেন্টাল ডিএনএ স্ট্যান্ডগুলো কিন্তু অনেক টুকরো টুকরো হয়ে যাচ্ছে, আর কিছু নতুন যে ডাবল হেলিক্স দুটো তৈরি হচ্ছে সেখানে এই প্যারেন্টাল ডিএনএ টুকরোগুলো যোগ হচ্ছে, আর কিছু নিউক্লিওটাইড যোগ হয়ে নতুন নতুন নিউক্লিওটাইড খণ্ড তৈরি করছে। আর এরা এই প্যারেন্টাল স্ট্যান্ড আর নতুন খণ্ডগুলো, প্যারেন্টাল স্ট্যান্ডের খণ্ড আর নতুন খণ্ডগুলো এলোমেলোভাবে জুড়ে গিয়ে গিয়ে দুটো ডাবল হেলিক্স, ডিএনএ ডাবল হেলিক্স তৈরি করছে। এটা হচ্ছে ডিসপারসিভ মডেল। তো
সব থেকে বিজ্ঞানীরা পরীক্ষা করে পরে দেখেছেন এই সেমি কনজারভেটিভ মডেলই কিন্তু এখনো পর্যন্ত গ্রহণ। আমাদের বিজ্ঞানে কোনো কিছু অনুমান করলেই তো হয় না, সেটা পরীক্ষার মাধ্যমে প্রমাণিত করতে হয়। তো বিজ্ঞানী মিজেলসন এবং স্টল একটা পরীক্ষা করেছিলেন ইকোলাই ব্যাকটেরিয়ার ওপর, যে এই তিনটে পদ্ধতি অর্থাৎ কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ আর ডিসপারসিভ, এই তিনটে পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিতে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে সেটা বোঝার জন্য। খুব সহজভাবে বলতে পারি, ইকোলাই ব্যাকটেরিয়াকে বিজ্ঞানী মিজেলসন এবং স্টল দুটো কালচার মিডিয়ামে গ্রো করেছিলেন, একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশনকে। তো প্রথমে তারা N15 আইসোটোপ যুক্ত কালচার মিডিয়াম নিয়েছিলেন NH4 or Cl এর, যেখানে N15টা কিন্তু হেভি আইসোটোপ। আর সেই হেভি আইসোটোপে ইকোলাই কালচার করা ইকোলাই ব্যাকটেরিয়াগুলোকে ট্রান্সফার করেছিলেন N14 অর্থাৎ লাইট আইসোটোপ যুক্ত NH4Cl এর কালচার মিডিয়ামে। এবারে সিজিয়াম ক্লোরাইডের সাহায্যে তারা সেন্ট্রিফিউজ করেছিলেন ডিএনএর ঘনত্ব অনুযায়ী আলাদা করা। যেটা ভারী সেই জিনিসটা তো ভিতরের দিকে থিতিয়ে পড়বে, সেটা তো আমরা নিজেরাও জানি। কোনো কিছু দেখবে জলের মধ্যে দিয়ে যদি কোনো বস্তু ভারী হয় সেটা নিচের দিকে চলে যাবে, আর কোনো জিনিস যদি হালকা হয় তাহলে সেটা ভেসে থাকে। তো সেক্ষেত্রে এখানে ভারী আইসোটোপ হয়েছিল N15, তো N15 এর ব্যান্ডটা আমরা নিচের দিকে পেয়েছিলাম, আর N14 এর ব্যান্ডগুলো আমরা উপরের দিকে পেয়েছিলাম। এবার এই পরীক্ষার ফলাফল বা পর্যবেক্ষণ কি ছিল না, প্রথমে N15 যে ইকোলাইগুলোকে যে N15 কালচার মিডিয়ামে কালচার করা হয়েছিল, সেই ইকোলাইয়ের মধ্যে N15 এর আইসোটোপ ঢুকে গেছিল। তো সেই ইকোলাইয়ের ডিএনএর মধ্যে সেই ইকোলাইয়ের ডিএনএর মধ্যে N15 এর আইসোটোপ ঢুকে গেছিল। এবার সেই ইকোলাই ব্যাকটেরিয়াগুলোকে যখন N14 আইসোটোপ যুক্ত কালচার মিডিয়ামে আমরা ট্রান্সফার করলাম, দেখবো আমরা একটা N14-15 এর ব্যান্ড পেলাম, হাইব্রিড। সেক্ষেত্রে N14-15 এর কেন পেলাম না, একটা প্যারেন্টাল স্ট্যান্ডে কি আছে, N15 আছে। তো N15 যুক্ত ব্যাকটেরিয়াকে আমরা কোথায় ট্রান্সফার করছি, N14 কালচার মিডিয়ামে। N14টা নতুন ভাবে যোগ হলো। তো আমরা সেমি কনজারভেটিভ মডেল থেকে কি শিখেছি, যে একটা ডিএনএ ডাবল হেলিক্সের একটা স্ট্যান্ড প্যারেন্টাল স্ট্যান্ডের অনুরূপ, আর একটা স্ট্যান্ড কিন্তু নতুন ভাবে তৈরি হয়ে একটা কমপ্লিট ডিএনএ ডাবল হেলিক্স তৈরি করছে। তো এক্ষেত্রে কি হলো, একটা N15 আইসোটোপ যুক্ত ব্যান্ড তৈরি হচ্ছে, আর একটা হচ্ছে N14 আইসোটোপ যুক্ত হয়ে একটা হাইব্রিড বা সংকর ডিএনএ ডাবল হেলিক্স পেলাম। এবার এই জেনারেশন ওয়ান এর ব্যাকটেরিয়াগুলোকে আমরা আবার NH4Cl এই কালচার করলাম জেনারেশন 2 দেখার জন্য যে এটা কি হয়। তো সেক্ষেত্রে দেখব আমরা হাইব্রিড N14 N15 পাচ্ছি, আর একটা যেটা পাচ্ছি সেটা সম্পূর্ণ নতুন N14-14। কেন না, এখানে কিন্তু N15 আর নেই, তাই এখানে প্যারেন্টাল হিসাবে N14-15টা পেয়েছি একটা ব্যান্ড ডিএনএ ডাবল হেলিক্স, আর একটা N14-14 এর ডাবল হেলিক্স পেলাম। ঠিক আছে, এই পর্যবেক্ষণ থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি দেখো, জেনারেশন ওয়ানে কিন্তু আমরা পিওর N15 আইসোটোপ যুক্ত কোনো ব্যান্ড পেলাম না। এটা যদি রক্ষণশীল বা কনজারভেটিভ মডেল হতো, অবশ্যই আমরা একটা N15 ডিএনএ ডাবল হেলিক্স পেতাম। সংকর বা হাইব্রিড জাতীয় N14-15 এর ডাবল হেলিক্স কিন্তু পেতাম না। যেহেতু N14-15 এই সংকর জাতীয় ডাবল হেলিক্স পেলাম আর N15-15 ডাবল হেলিক্স পেলাম না, এটা প্রমাণ করছে যে এটা কিন্তু কোনোভাবেই রক্ষণশীল নয়। বোঝাতে পারলাম?
আর এবারে জেনারেশন 2 তে আমরা কি পেলাম দেখো, N1414 পেলাম। এই N1414 পাওয়াতে বুঝতে পারলাম যে এটা কিন্তু ডিসপারসিভ নয়। যদি ডিসপারসিভ হতো তাহলে কিন্তু এই যে দুটো ডিএনএ ডাবল হেলিক্স জেনারেশন 2 তে তৈরি হলো না, এর মধ্যে N1415ও থাকতো, এই দুটোর মধ্যেই N1415 মিলিয়ে মিশিয়ে বিক্ষিপ্তভাবে থাকতো, সেটা কিন্তু হলো না। অর্থাৎ এটা কিন্তু ডিসপারসিভ মডেলকেও ক্যান্সেল করছে। আমরা কি পাচ্ছি এখানে, জেনারেশন 1-এ দেখো হাইব্রিড পাচ্ছি, আবার জেনারেশন 2 তেও আমরা হাইব্রিড পাচ্ছি, আর যে আর একটা সম্পূর্ণ নতুন চেন পাচ্ছি। এগুলো কিন্তু সব কিছু এই সেমি কনজারভেটিভ মডেলকেই সাপোর্ট করছে। এবার আমরা পড়ব যে ডিএনএ রেপ্লিকেশনের বৈশিষ্ট্য কি। এতক্ষণ একটা পরীক্ষার মাধ্যমে কি শিখলাম, যে ডিএনএ রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ, এটা কিন্তু ডিএনএ রেপ্লিকেশনের খুব একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আমরা বলতে পারি। এরপর হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন কিন্তু একটা নির্দিষ্ট স্থান থেকে শুরু হচ্ছে ইকোলাইয়ের ক্ষেত্রে। এই নির্দিষ্ট স্থানকে কি বলছে, অরিজিন অফ রেপ্লিকেশন বা ওরিসি। এই অরিজিন অফ রেপ্লিকেশন যদি এটা হয়, এর দুদিকেই কিন্তু ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন কিন্তু বাই ডিরেকশনাল। ডিএনএ রেপ্লিকেশনে যে দুটো স্ট্যান্ড তৈরি হচ্ছে, একটা স্ট্যান্ড কিন্তু একটানা তৈরি হয়, এটাকে বলছে লিডিং স্ট্যান্ড, আর অন্যটা কিন্তু খন্ড খন্ড ভাবে তৈরি হচ্ছে, এটাকে বলছে ল্যাগিং স্ট্যান্ড। আর ডিএনএ রেপ্লিকেশন কিন্তু সেটা লিডিং স্ট্র্যান্ডই হোক আর ল্যাগিং স্ট্র্যান্ডই হোক, সর্বদা কিন্তু 5' to 3' অভিমুখে হয়। বোঝা গেল? এবার হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো কি কি। সেটা হচ্ছে অবশ্যই আমরা পড়ব ডিএনএ টেমপ্লেট, অর্থাৎ প্যারেন্টাল যে ডিএনএ পলিনিউক্লিওটাইড চেন আছে যেটা ছাঁচ হিসেবে কাজ করছে, সেই ডিএনএ টেমপ্লেট। দ্বিতীয়ত হচ্ছে কাঁচামাল হিসেবে হচ্ছে ডিএটিপি, ডিজিটিপি, ডিসিটিপি, ডিটিটিপি। কোফ্যাক্টর হচ্ছে ম্যাগনেসিয়াম কোফ্যাক্টর। আর হেলিকেজ, ওই যে বলছি না ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচটা খুলে যাচ্ছে, সেটা থেকে সাহায্য করছে হেলিকেজ। আর প্রাইমেজ হচ্ছে প্রাইমার তৈরির জন্য। আর প্রাইমার কি এগুলো আমরা জানবো অবশ্যই। আর ডিএনএ পলিমারেজকে বলা হয় মেন রেপ্লিকেশন এনজাইম। আর ডিএনএ লাইগেজ কি না, ওই ল্যাগিং স্ট্যান্ডের যে খন্ড খন্ড ভাবে তৈরি হচ্ছে সেগুলোকে জোড়া লাগানোর কাজে লাইগেজ কিন্তু সাহায্য করে। আচ্ছা, আজকে আমরা ডিএনএ রেপ্লিকেশনের এইটুকু পর্যন্তই আলোচনা করলাম। এর পরের দিন ডিএনএ রেপ্লিকেশন কিভাবে হচ্ছে, স্ট্র্যান্ডটা কিভাবে খুলে যাচ্ছে, সেখানে হেলিকেজ বা ম্যাগনেসিয়াম কোফ্যাক্টর, প্রাইমেজ, ডিএনএ পলিমারেজ, লাইগেজ কিভাবে কাজ করছে, দিয়ে কি কি করে একটা প্যারেন্টাল স্ট্যান্ড থেকে দুটো অপত্য তৈরি হচ্ছে, এগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। আজকে এই অবধিই থাকলো। থ্যাংক ইউ সবাইকে এই ক্লাস আমার সাথে থাকার জন্য। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ।